আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে আমি থাকবো আপনাদের সাথে আহমেদ রশিদ লালী। আর আলোচনার মূল বিষয়বস্তু যেটা আমরা আজকে স্থির করেছি সেটা হলো গতকালকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ড 50 টপ ব্রোকারদের সাথে একটা মিটিং হয়েছে। 50 টপ ব্রোকাররা কিছু সাজেশনস দিয়েছেন। সেটা কি সাজেশনসগুলো এবং ওগুলো কতখানি ইমপ্লিমেন্টযোগ্য এবং এই সকল সাজেশনস হলে বাজারের কি উপকার হবে সেজন্য আমরা ওইটা নিয়ে আলোচনা করব। আরও আলোচনা করব যে আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের ব্যবসার মধ্যে কিছু অন্তরায় আছে সেগুলো চিহ্নিত করেছে। গত পরশুদিন ওনারা একটা প্রেস কনফারেন্স করে এগুলো বলেছে, সেগুলো ব্যাপারে আলোচনা করব। আর সার্বিক বাজার পরিস্থিতি আলোচনার মধ্যে তো চলেই আসবে। দর্শক মণ্ডলী, আমাদের সাথেই থাকবেন। একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আজকে আলোচক হিসেবে আমন্ত্রিত হয়ে এসছেন ডক্টর জনাব অধ্যাপক এম শাহজাহান মিনা, অর্থনীতিবিদ, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, খুব ভালো বক্তা। আমরা তার বক্তব্য খুব করে শুনি। তার সাথে আছেন মোহাম্মদ এহসানুল্লাহ, সিইও গ্রামীণ ক্যাপিটাল লিমিটেড। উনি পুঁজিবাজারের লোক, ওনার কথাও আমরা খুব মন দিয়ে শুনি। বিনিয়োগকারী ভাইরাও খুব ওনার কথা শুনতে চান। আজকে ওনাদের সাথে আমরা আলোচনা করব। প্রথমে চলে যাচ্ছি স্যার, আপনার কাছে একটু আলোচনায় চলে যেতে চাই যে ওয়ার্ল্ড ব্যাংক কিছু বাধা, কিছু চ্যালেঞ্জ বাংলাদেশের অর্থনীতির উপরে আছে, সেগুলো নিয়ে ওনারা একটা প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখানে বলেছেন যে চারটি বাধায়, মানে চারটা চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতির গতি স্লথ হয়ে আছে। এর মধ্যে প্রথমটা যেটা ওনারা বলতে চেয়েছেন সেটা হলো পুঁজি বিনিয়োগের মন্থর গতি। আরও তিনটা বলেছেন। প্রথমে যদি আপনি এটা নিয়ে একটু আলোচনা করেন, পুঁজি বিনিয়োগে মন্থর গতি। হ্যাঁ, ধন্যবাদ আলী আপনাকে। আসলে আমরা তো সবাই জানি যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে পুঁজি বিনিয়োগ এবং তার সাথে পুঁজি বাজারের একটা ভূমিকা, এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে। অর্থাৎ আমরা যদি দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা ভাবনা করি, সেখানে অবশ্যই দেশের পুঁজিবাজার আমাদের থাকতে হবে এবং একটা শক্তিশালী পুঁজিবাজার থাকতে হবে। তার কারণ আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠানে আমরা পুঁজির দুইটি সোর্স থাকে। একটি হচ্ছে আমরা বলি ইকুইটি ক্যাপিটাল, যেটা সাধারণ মালিক যে মূলধনটা সরবরাহ করে থাকেন। আরেকটা থাকে আমাদের লোন ক্যাপিটাল, যেটা আমাদের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা ইভেন ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করে থাকে। তো এই যে বিষয়গুলি, অর্থাৎ আমরা যদি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা ভাবনা করতে যাই এবং সেখানে পুঁজিবাজারকে বা আমাদের দেশের সার্বিক পুঁজি বিনিয়োগের যে পরিস্থিতি, সেটা আমাদের অবশ্যই একটা অনুকূল পরিবেশে রাখার প্রয়োজন রয়ে গেছে। তা আমরা এটা তো অবশ্যই অত্যন্ত সঠিকভাবেই বিশ্বব্যাংক, যারা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা আমাদেরকে সহযোগিতা করে থাকে, পার্টনার হিসেবে কাজ করে এবং মাঝে মধ্যে তারা আমাদের পরামর্শক হিসেবেও কিন্তু বিভিন্ন ভূমিকা পালন করে থাকে। এবং খুব রাইটলি এই কথাটি তারা উল্লেখ করেছে যে হ্যাঁ, বাংলাদেশের যে এখন যে পুঁজির বিনিয়োগের যে একটা পরিস্থিতি, এটা আমি মনে করি বা বাংলাদেশ বিশ্বব্যাংক যেটা উল্লেখ করেছে এটা অত্যন্ত সঠিক। এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, বিকজ আমরা গত 4 বছর ধরে দেখছি কিন্তু এটা অ্যারাউন্ড 19 to 2022 এর ভিতরে কিন্তু ঘুরপাক খাচ্ছে। এটা হ্যাঁ, এটার একটা এর সাথে আমরা আরেকটা এসে চলে যাচ্ছি। এইটার ব্যাপারে যদি কিছু বলেন যে ব্যবসার পরিবেশের নিম্নমান এবং তারা বলছেন যে দুর্বল অবকাঠামো, যেটা আমরা সবসময় আলোচনা করছি যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের খুব দুর্বল। একটা হলো ব্যবসার পরিবেশ নিম্নমান, আর একটা দুর্বল অবকাঠামো। সেটাই বলছি যে আমাদের প্রথম যে কথাটা আমরা বলছিলাম যে পরিবেশের বিনিয়োগের যে পরিবেশ বা পুঁজি বিনিয়োগের যে একটা পরিবেশ, যে আমরা তারা যেটা আইডেন্টিফাই করেছে এটা এখনও অনুকূলে না। এবং তার প্রমাণ হিসেবে আমরা যেটা দেখেছি যে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলিতে, ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে আমাদের প্রচুর টাকা কিন্তু আইডেল পড়ে আছে। অর্থাৎ এই যেটা প্রায় 1.5 লাখ কোটি টাকার মতো ব্যাংকে আইডেল পড়ে আছে, এইটাই কিন্তু নির্দেশ করে যে আমাদের দেশের বিনিয়োগের অবস্থা অতটা ভালো না। এবং আমরা প্রায় যেটা শুনতে পাই, আমাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে যেটাকে বাংলাদেশ ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স যেটা আছে,
সেটা নেতারা কিন্তু এই কথা সবসময় বলছে, অর্থাৎ ব্যবসায়ীদের নেতারা কিন্তু সবসময় এই বিষয়টি তারা তুলে ধরছেন যে হ্যাঁ তারা ব্যবসা করতে যে বিভিন্ন ধরনের সমস্যা বাধার সম্মুখীন হচ্ছে। তার ভিতরে একটি হচ্ছে যে তারা যে আমাদের দেশে তারা বলছে যে বিনিয়োগের পরিবেশটা ওরকম নেই, তারা বিভিন্নভাবে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। তার মানে একটা পারমিশন নেওয়ার জন্য 1 মাস 2 মাস করে ঘুরতে হয়, মানে প্রত্যেক উইন্ডোতে। এটা যদি ওয়ান স্টপ সার্ভিস করা যেত, ওয়ান স্টপ সার্ভিসের থেকেও যেটা মনে করি, ওটা তো আপনি বলছেন যেটা যে বিভিন্ন জায়গা যে আমাদের ছাড়পত্র নিতে হচ্ছে, বিভিন্ন জায়গা যে তাদের কাছে অনুমতি নিতে হচ্ছে, অনুমোদন নিতে হচ্ছে, এবং সেখানে আমরা যে জিনিসটা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করি সেটা হচ্ছে যে আমলাতান্ত্রিক যে জটিলতা এবং তাদের যে মনোভাবটা, সেটাই কিন্তু বিনিয়োগকারীদেরকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমরা যেটা মনে করি যে যারা ওখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য বসে আছে বা আমাদের সে বিনিয়োগকে সহযোগিতা করার জন্য বসে আছে, তাদের দায়িত্বটা কি? তাদের দায়িত্ব হচ্ছে সরকারের যেখানে উন্নতি করার জন্য যে কাজগুলি করা দরকার সেখানে সহযোগিতা করা। কিন্তু সেটা উল্টা আমরা দেখি যে না, যে জিনিসটা আমি একদিনে অথবা 2 দিনে আমি অনুমোদন পেতে পারি, সেখানে আমাকে 1 মাস 2 মাস আমাকে ঘোরাচ্ছে, এবং অনেক জায়গায় দেখা যায় যে ফাইলটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এটা নিয়ে কিন্তু ব্যবসায়ীরা প্রচুর অভিযোগ করে থাকেন, এবং আমি মনে করি তাদের অভিযোগ অত্যন্ত সত্য। তার কারণ তারা নিজেরাই তো এটার ভুক্তভোগী, সুতরাং তারাই যেহেতু এ কথাগুলি বলছেন, এই কথাগুলো আমরা সত্য বলেই ধরে নেব। জি রাইট, না আমরা দেখছিও তাই। এটা প্র্যাকটিক্যাল কথা আর কি জিনিসটা। আমি এহসানুল্লাহ ভাই আপনার কাছে আসতে চাচ্ছি, এ ব্যাপারে যদি কিছু বলার থাকে সেটা বলবেন। আর প্রাতিষ্ঠানিক সংস্কারের অভাব বলছে ওয়ার্ল্ড ব্যাংক, তার সাথে আরেকটা কথা ওরা বলছে যে দেশ থেকে টাকা পাচারের কথাও ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে প্রচুর পরিমাণে, এবং এটা বাংলাদেশ ব্যাংকের সমীক্ষাও আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে টাকা ফ্লাইট হচ্ছে। তো সো কাজে এই দুইটা জিনিস আপনি কিভাবে দেখছেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের অভাব এবং দেশ থেকে টাকা পাচার? সুন্দর দুইটা পয়েন্ট। আমি এই দুইটাতে যাওয়ার আগেরটাকে একটু আমি সাপ্লিমেন্ট করলে মনে ভালো হয়। যে প্রথম যে পয়েন্টটা এসেছে যে বিনিয়োগের স্থবিরতা বাংলাদেশে, আসলে বিনিয়োগের স্থবিরতা আমরা যদি দেখি ক্যাপিটাল মার্কেটেও স্থবিরতা আসে, এবং আমার ইন্ডাস্ট্রিতে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেও স্থবিরতা আছে। যেটা একটু আগে আমার স্যার বলছেন যে আমাদের প্রচুর ব্যাংকিং সেক্টর আইডেল ফান্ড পড়ে আছে, অর্থাৎ এখানে যারা বিনিয়োগ করবে তারাও উৎসাহ পাচ্ছে না, টাকা নিয়ে যে তারা খাটাবে, তাদের যে লজিস্টিক সাপোর্ট একটা ইন্ডাস্ট্রি করার জন্য বা একটা ম্যানুফ্যাকচারিং কনসার্ন করার জন্য তাদের যে লজিস্টিক সাপোর্টগুলা গভর্নমেন্টের বিভিন্ন সেক্টর থেকে দেওয়ার, সেগুলোর সময় মতো দিচ্ছে না, পাচ্ছে না। সেটার কারণে একটা স্থবিরতা। আর একটা স্থবিরতা হলো যে ব্যাংকগুলা যে ফাইন্যান্স করবে তার যে রিটার্নটা যে টাইমলি পাবে, সেখানে তার একটা সংখ্যার বিষয় কাজ করতেছে। এই দুইটার সমন্বয়ে কিন্তু এখানে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে স্থবিরতা। পাশাপাশি যদি ক্যাপিটাল মার্কেটে যদি আমি বলি, ক্যাপিটাল মার্কেটে আমরা যে যাই বলুক আস্থার যে একটা সংকট কিছু হলো বিরাজ করতেছে, সে আস্থার সংকটের কারণে ইন্ডিভিজুয়াল লেভেল বলেন আর প্রাতিষ্ঠানিক লেভেল বলেন, তারা তাদের অনেক সারপ্লাস ফান্ড থাকা সত্ত্বেও তারা সেখানে যাচ্ছে না। তাহলে এই দুটো কারণ আমরা এদিকে আইডেন্টিফাই করলাম। এগুলো আমাদের নিরসন করার জন্য যেটা দরকার সেটা যেমন আমি মনে করি এসএসসি থেকে যে একটা প্রোগ্রাম নিয়েছে ফিনান্সিয়ালি লিটারেসি প্রোগ্রাম, এটা একটা ভালো প্রোগ্রাম। অর্থাৎ সবাইকে যদি আমরা শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে যদি সাম্যক ধারণা একটা বেসিক নলেজ দিতে পারে, তাহলে অ্যাটলিস্ট তারা রিউমার বেসড ইনভেস্টমেন্ট করবে না, ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামটা যখন চালু হবে, তাহলে সেখানে তারা শেয়ার সম্বন্ধে স্টক সম্বন্ধে তাদের যে সাধারণ নলেজ বা জ্ঞান থাকা দরকার সেটা অর্জন করতে পারবে, তখন তারা বিনিয়োগ করতে তারা সাহস পাবে। আর স্ট্রাকচারাল যে ইনস্টিটিউশনাল যে সাপোর্টগুলো সেগুলো তখন আগে আসবে। পাশাপাশি যদি কেউ মানি মার্কেটের কথা বলি, অর্থাৎ ব্যাংকিং ইন্ডাস্ট্রি প্লাস নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো তারা যে ইনভেস্টমেন্ট করার জন্য যে যদি যারা এই কী বলবো রুলস রেগুলেশন যেগুলো ঠিকমতো যদি কমপ্লাই করে এবং যারা স্পন্সর তারা যদি সেখানে সত্যিকার অর্থে আনডিউ ইন্টারফেয়ারেন্স না করে, তাহলে ডিউ ডিলিজেন্স যদি অ্যাপ্লাই করে যদি লোনগুলো যদি দেওয়া হয়, তাহলে সেখানে লোন যেমন নন পারফর্মিং লোন হওয়ার সম্ভাবনা কম থাকবে, রিকভারিটা ভালো থাকবে, তাদের পারফরমেন্সটা ভালো আসবে, ইভেনচুয়ালি তাদের ইপিএসটা ভালো আসবে। তো এই জিনিসগুলো দেখার বিষয় আছে। পরবর্তী যে বিষয়টা আসলো আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কারের অভাব। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক সংস্কারের অভাব আসলেও
এখানে যে জিনিসটা হলো আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য যে জিনিসটার দরকার আসলো সেটা হলো ইন্টেনশন, উদ্দেশ্যটা। যে প্রতিষ্ঠান করবে সেই প্রতিষ্ঠানে তার উদ্দেশ্য বা লক্ষ্যটা হতে হবে সঠিক, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ইয়েস, এটা একদিনের বিষয় না। লক্ষ্যটা যদি সঠিক থাকে তাহলে উনি মানে ডে বাই ডে এটা ইমপ্রুভমেন্টটা করে যাবে। যেমন আমাদের গার্মেন্টস সেক্টর সম্বন্ধে কিছু অবজারভেশন ছিল ফরেনারদের, সেই অবজারভেশনগুলো ইতিমধ্যে অনেকটা ওভারকাম করেছে। এবং এভাবে যদি আমাদের ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে IMF, ওয়ার্ল্ড ব্যাংকের, ADBর কিছু অবজারভেশন ছিল, প্রাতিষ্ঠানিক যে স্ট্রাকচারাল যে পলিসি দিকগুলা, সেগুলো কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ইমপ্রুভ করছে, সংস্কার করেছে। তা আমি মনে করি এটা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে। ইতিমধ্যে অনেক হয়েছে, সামনে আমরা পজিটিভ আশা করতেছি হবে। লাস্ট থেকে টাকা পাচার, টাকা পাচারের বিষয়টা আসলে এটা তো যেহেতু যে বিষয়টা আসছে সেটা তো ডেফিনেটলি ডকুমেন্টেড না হলে এই রিপোর্টটা ওনারা দিত না। এখন প্রশ্ন হলো টাকা পাচার দুইটা কারণে হয়তো হতে পারে। একটা হতে পারে আমাদের টাকা পাচার ব্যাংকিং চ্যানেল হচ্ছে হয়তো বিভিন্ন নামে, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং একটা হতে পারে, বা যে কোনো কারণে যে কোনো ফর্মে হতে পারে। তাই এই জিনিসগুলো যাতে যে পয়েন্টে আমাদের টাকা পাচার হচ্ছে, এখানে প্রথম হলো কেন হচ্ছে, কারণটা আইডেন্টিফাই করা। কি কোনো জেনুইন কারণে হচ্ছে, নাকি কেউ এদেশে বিনিয়োগ করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না, এই জন্য টাকাটা বাইরে নিয়ে যাচ্ছে, কারণটা আইডেন্টিফাই করা। কারণটা আইডেন্টিফাই করে যদি রিমিডিয়াল মেজারগুলো নেওয়া যায় তাহলে আমার মনে হয় টাকা পাচারটাও কমে আসবে। রাইট। আমি আরেকটা প্রশ্নে একটু আসতে চাচ্ছি। আপনি যেমনটা জানেন যে গতকালকে টপ 50 ব্রোকারদের সাথে একটা ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ড বসেছিল একটা আলোচনায়। সেখানে ওনাদের অন্তরায় কি কি, ওনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে কিছু সুন্দর সুন্দর সাজেশনস আসছে। স্যার, আপনার কাছেও এই প্রশ্নটা থাকবে, আমি প্রথমে ওনার কাছে জেনে নিচ্ছি। সেখানে একটা জিনিস যেটা উঠে আসছে খুব বেশ জোরালোভাবে, সেটা হলো যে পোস্ট ক্লোজিং ট্রেড 15 মিনিটস করে দেয়া, মানে 2:30টায় ক্লোজ হলো, ক্লোজ হবার পরে একটা ক্লোজিং প্রাইস ফিক্স হয়ে গেল। এখন ওই ক্লোজিং প্রাইসে যাতে আগামী 15 মিনিট পর্যন্ত ট্রেড করতে পারে, যদি কারোর ক্লোজিং প্রাইসে কেনার ইচ্ছা থাকে কিংবা বিক্রি করার ইচ্ছা থাকে, 15 মিনিটের ভিতরে তারা করতে পারে। এটা কিন্তু 98-99 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে ছিল 15 মিনিট পোস্ট ক্লোজিং, যদি আপনাদের স্মরণ থাকে। এই একটা আসছে, প্রস্তাবনা আছে। আরেকটা খুব এই মুহূর্তের খুব আলোচিত একটা প্রস্তাবনা এসছে, সেটা হলো ডে নেটিং চালু করা, যেটা ইন্ট্রা ডে ট্রেড অন্য অর্থে বলা যায়। এই ডে নেটিংটা খুব জোরালো একটা প্রস্তাবনা কিন্তু এসছে। তো এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। আমি মনে করি প্রস্তাব দুইটা অত্যন্ত চমৎকার এবং মার্কেট যোগ্যোপযোগী এই প্রস্তাব দুইটা হয়েছে। প্রথমটা যেটা হয়েছে 15 মিনিট যেটা সময় দেওয়ার জন্য, দেখা গেলো অনেক সময় 2:30 ক্লোজ হয়ে গেল, এরপরও অনেকে দেখা যায় তার ডিজায়ার্ড লেভেলে শেয়ারটা কিনতে পারে নাই, তাহলে সে যদি 15 মিনিট সময় পায় ক্লোজিং প্রাইজে, তাহলে সে কেনার সুযোগ পাচ্ছে। আবার যারা বিক্রি করার জন্য যারা ইচ্ছা পোষণ করছে, তারাও যে ক্লোজিং প্রাইস যখন ফিক্সড হয়ে গেছে, সেই ক্লোজিং প্রাইসে তারা 15 মিনিট সময় পাচ্ছে তারা বিক্রি করার জন্য। এটা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য ভালো। এতে করে আরেকটা জিনিস যেটা সুবিধা হবে, ট্রেড ভলিউমও কিন্তু বাড়বে, ভার্চুয়ালি কিন্তু ট্রেড ভলিউমও বাড়বে। এটা ওভারঅল মার্কেটে পারফরমেন্সের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট আনবে। এক নাম্বার 2 যেটা বললেন, এটাতে একটু যোগ করি আরেকটা জিনিস খুব ভালো হবে, সেটা হলো অনেকে ব্লক ট্রেড করে, লাখ লাখ শেয়ার ট্রেড করে, যে একটা প্রাইস ফিক্স করে। তো ওরাও হয়তো 15 মিনিটে ক্লোজিং প্রাইস, আজকের ক্লোজিং প্রাইসে আমি একটা ব্লক ট্রেড সেটাও ট্রেডও কিন্তু ক্লোজিং প্রাইসে করতে পারে, সেটার একটা সুযোগ চলে আসবে। ডে নেটিং, হ্যাঁ, ডে নেটিং তো অবশ্যই এটা অনেক দিনের চাহিদা বা ডিমান্ড ছিল এই প্রস্তাবনাটা। এটা হলে টার্ন ওভারটা বাড়বে এবং ফান্ড ফ্লোটা বেড়ে যাবে, ফান্ডের যে ফ্লোটা বেড়ে যাবে, রিসাইকেলটা বেড়ে যাবে। এতে করে হবে কি, ম্যাচুরিটি যে ফান্ডের ম্যাচুরিটি যে একটা গ্যাপ থাকে, এই জিনিসটাও কমে যাবে এবং সিকিউরিটির ম্যাচুরিটিটা গ্যাপটাও কমে যাবে। তাহলে আমাদের ট্রেড ভলিউম বাড়বে, ফান্ডের ফ্লোটা বাড়বে এবং এই পারফরমেন্সটা অনেকটা পজিটিভ ইমপ্রুভ করবে। ইভেনচুয়ালি আরেকটা যে জিনিসটা হবে সেটা হলো ইনকাম, অর্থাৎ এই যে ব্রোকারেজ কমিশন বলেন বা অন্যান্য যে চার্জগুলো, যেহেতু যত ট্রেড হবে তত তার সাথে কিন্তু কমিশনের পরিমাণটাও বেড়ে যাবে। তার মানে ব্রোকারেজ হাউস বলেন বা আদার যারা এটার সাথে রিলেটেড,
স্টক এক্সচেঞ্জ, সবারই কিন্তু ইনকাম লেভেলটাও বেড়ে যাবে। রাইট, ইনকাম লেভেলটা বেড়ে যাবে। কিন্তু স্যার একটা জিনিস আমি যেটা আলোচনা করতে চাচ্ছি, যে এহসানুল্লাহ ভাই খুব সুন্দর করে বললেন জিনিসগুলো, কিন্তু এতে করে এই যে ডে নেটিংটা চালু হবে, এই ডে নেটিংটা যদি চালু হয় তাতে করে কি অ্যাডভার্স কোনো ইয়ে হবে বাজারে? যেমনটা আমি বলি যে তখন কিন্তু একটা জিনিস হবে যে শেয়ারের লিকুইডিটিও কিন্তু বেড়ে যাবে। সো এখানে কোনো রকমের বাজারের কোনো ইম্প্যাক্ট কিছু আসে কিনা এই বিষয়টা যার আগে ডে নেটিং যেটা আমরা জানি, এটা কিন্তু আগেও ছিল, তাই না? এবং আগে থাকাতে কিন্তু সেখানে বেশ কিছু সমস্যা হয়েছিল, হওয়ার পরেই কিন্তু এই ডে নেটিংটা বন্ধ করা হয়েছিল। এখন আহসান যেটা বলল সেটা হলো যে এটা ঠিকই, ডে নেটিংটা যখনই চালু হবে তখন কিন্তু ওই ট্রেডিংয়ের ভলিউমটা বেড়ে যাবে, এবং ভলিউমটা বাড়লে পার্টিসিপেশন বাড়বে, লোকজনের পার্টিসিপেশন বাড়লে এখন আমাদের ব্রোকারেজ হাউসগুলি যে সমস্যায় ভুগছে, অর্থাৎ তাদের ইনকামের যে একটা সোর্স হিসেবে যে স্টক এক্সচেঞ্জগুলো, স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ এই ডে নেটিং আবার বর্তমান প্রেক্ষাপটে কিন্তু ডে নেটিংটা এখন বেশি প্রয়োজন হয়ে পড়েছে। তার কারণ মানুষের তো আস্থা আস্তে আস্তে ফিরে আসছে, মানুষ এখন ট্রেডিংয়ে আসতে চাচ্ছে, এবং সেই জন্য বর্তমান আমাদের যে অবস্থা আছে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু ডে নেটিংটা চালু করলে সবাই বেনিফিটেড হবে, ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী হবে, ব্রোকারেজ হাউসগুলি হবে, ঢাকা স্টক এক্সচেঞ্জ হবে। কিন্তু এটা করতে যেয়ে আবার যেটা একটু খেয়াল রাখতে হবে ভবিষ্যতে, অর্থাৎ আমরা এর আগে যে সমস্যাটা ভুগেছিলাম যে ডে নেটিংয়ে অনেক সময় এটা তো উইদাউট ট্রান্সফারিং দ্য শেয়ার এটা হয়ে যায়, সেখানে আবার কেউ কোনো ম্যানিপুলেশন করার সুযোগটা যাতে না পায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই ডে নেটিংটা আমি মনে করি যে এটা একটা প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের এই বাজারটাকে স্বাভাবিক করে নিয়ে আসার জন্য। আর একটা আপনি যেটা বললেন ওটা বিষয়টা হচ্ছে যে ডে নেটিংটা চালু হলো, ডে নেটিংটা চালু করলে আরও আমি কিছু পয়েন্টস আপনাকে দেই। সেটা হলো যে ধরেন এখন যে সিস্টেমে আমরা রান করছি সেই সিস্টেমটাতে কিছু চেঞ্জ আনতে হবে, ইন দ্য সেন্স যে আমরা 8:30টার সময় গিয়ে আপলোড করি ফাইল, যে কার কত লিমিট আছে, কার কত কি আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ধরেন সেল করলাম, 1 লাখ টাকা সেল করলাম, সেল করার পরে আমি এই সেলের যে ভ্যালিউটা, এইটা তো আমার সার্ভারে যদি আপলোড না হয় তাহলে আমি কিন্তু এইটার আগেনস্ট আর কিনতে পারছি না। তার মানে হলো যে আমার টেকনোলজির দিকেও কিছুটা কাজ করতে হবে যদি ডে নেটিং আমরা চালু করি, যে আমি যখন সেল করলাম তাৎক্ষণিকভাবে যাতে আমার সার্ভারে সেটা আপলোড করা যাওয়া যায়, এবং তারপরে আমি ওই টাকা দিয়ে আবার বাই করব, কিংবা আমি বাই করলাম, করার সাথে সাথে সেটা আপলোড হবে যে এই টাকা ডেবিট হয়েছে, তার মানে এখন আমাকে সেল করে সেটাকে ক্রেডিট করতে হবে। তো এই জিনিসগুলোতে আমাদের টেকনোলজিক্যাল কিছু আপগ্রেডেশন লাগতে পারে, কিছু অ্যামেন্ডমেন্টস করতে হতে পারে, সেই জায়গায় আপনি বলবেন। এবং আরেকটা বিষয় যেটা ছোট্ট করে ব্রেকের আগে দিয়ে আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে আরেকটা প্রস্তাবনা এসছে গতকালকে, যে 2 কিলোমিটার পর্যন্ত আমাদের যে ব্রাঞ্চগুলো এক্সটেনশন করা যেত, সেইটা ওনারা বলছেন যে যেহেতু ব্রাঞ্চের পারমিশন যেহেতু হচ্ছে না, অন্তত এই 2 কিলোমিটার না করে মেট্রোপলিটন সিটি যদি করা যায়, যে আমার যদি মতিঝিলে কোনো হেড অফিস থাকে তাহলে ঢাকা শহর তো 10-12 কিলোমিটার, এই রেডিয়াসের মধ্যে মেট্রোপলিটন সিটির ভিতরে আমি যাতে একটা এক্সটেনশন অফিস করতে পারি। চমৎকার প্রস্তাব এটা আমি মনে করি, কারণ যেহেতু অনেক 2010 সালের 11 সালের জানুয়ারি থেকে বন্ধ করা হয়েছে ব্রাঞ্চের এক্সপানশনটা, আমি যতটুকু আমার ব্রাঞ্চের পারমিশনটা ব্রাঞ্চ করার যে পারমিশনটা বন্ধ করা হয়েছে 2011 সালের জানুয়ারি থেকে। তো যার কারণে এখন এই যে 2 কিলোমিটার এই সিস্টেমটা অনেক দিন থেকেই ছিল। এখন যে প্রস্তাবনাটা দিয়েছিল অত্যন্ত উত্তম প্রস্তাব। এতে করে হলো কি, ব্রাঞ্চ যেহেতু পারমিশন আপাতত নাই, সেই হিসেবে ঢাকা সিটির মধ্যে যখন মেট্রোপলিটনের মধ্যে যখন তারা মেট্রোপলিটন সিটি আমাদের ছোট্ট একটা 6টা মেট্রোপলিটন সিটির মধ্যে এটা যদি করে দেয় অত্যন্ত ভালো হবে। এতে করে একদিকে ট্রেড ভলিউম বাড়বে, আরেক দিক দিয়ে বিনিয়োগকারীদের পার্টিসিপেশনটাও বাড়বে, আরেক দিকে ইনকামটাও বাড়বে। আমি যে কথাটা পুঁজিবাজার এক্সপানশন হবে, এবং পার্টিসিপেশন যখন বাড়বে ডেফিনেটলি পুঁজিবাজারের ট্রেড ভলিউম বাড়বে, ইন্ডেক্সের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, এটা একটা ভালো দিক।
পাশাপাশি যে জিনিসটা যেহেতু আমাদের আমি মনে করি ভবিষ্যতের জন্য বলতেছি ভাই আমাকে যদি একটু পারমিশন দেন, একটা ফোন অনেকক্ষণ ধরে ওয়েট করছে, এখান থেকে আপনি আবার শুরু করবেন। দর্শক আপনার একটু বলেন কি প্রশ্নটা করতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলতে চাচ্ছি যে পিপল লিজিং, তারপর ফ্যামিলি টেক্স আর আপনার এই যে ইউনাইটেড ইয়ার, এগুলো যে ডিভিডেন্ড দিচ্ছে না, বেক্সিমকো কোম্পানি আর আগে ঘোষণা করছে 15%, সেটা আবার অফ করে দিচ্ছে। তাহলে আমরা এইভাবে বছর পর বছর কিভাবে অপেক্ষা করো তাদের? ধন্যবাদ। তার সাথে একটা প্রশ্ন করতে আপনাকে প্রশ্ন করেছিল। জি, আমার যেটা ছিল আপনার ওই 2 কিলোমিটার থেকে মেট্রোপলিটন সিটি এটাকে কভার করার যে প্রস্তাবনা, সেটার ব্যাপারে তো অলরেডি ইতিপূর্বে বলা হয়েছে। এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা যেহেতু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ফিনান্সিয়াল লিটারেসি গভর্নমেন্টের দিক নির্দেশনা মোতাবেক ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামটা চালু করতে যাচ্ছে, সেখানে তারা 3টা পেজ রাখছে এবং 3টা টার্গেট গ্রুপও রাখা হয়েছে ভাবে পেজ অনুযায়ী, একটা শর্ট টার্ম, একটা মিডিয়াম টার্ম, একটা লং টার্ম, 3টা পেজে তারা রেখেছে। এবং ফার্স্ট টার্গেট গ্রুপ ছিল যারা এই মার্কেট পার্টিসিপেন্ট, যারা তাদেরকে ফার্স্ট টার্গেট গ্রুপ রাখা হয়েছে। এতে করে জায়গাতে পেজ বাই পেজ এটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এটা এই ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামটা যখন ছড়িয়ে যাবে, তখন আমি মনে করি ওই প্ল্যানিংটা মানে বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ অথরিটি অথবা চিটাগাং স্টক এক্সচেঞ্জ অথরিটি থেকে এই জিনিসটা যদি ওনারা চিন্তা করে, যখন মানুষ একটু ফিনান্সিয়ালি লিটারেট হয়ে যাবে রিগার্ডিং ক্যাপিটাল মার্কেট, তখন যাতে অন্তত ব্রাঞ্চগুলো পারমিশন দেওয়ার সুযোগটা করে দেয়। এই জিনিসটা যদি পাশাপাশি থাকে প্ল্যানিংয়ে, তাহলে কিন্তু ভালো হবে, এটা বলছি। আর যেটা সেকেন্ড যে কোশ্চেন আমাদের বিনিয়োগকারী ভাই যে প্রশ্নটা করছে ফ্যামিলি ট্যাক্স নিয়ে, তারপর ইউনাইটেড ইয়ার নিয়ে, আসলেও কিছু কিছু কোম্পানিতে আমাদের দুর্ভাগ্যজনক যখন মার্কেটে আসে তারা অনেক ভালো কিছু তারা দেখায়, তাদের প্রসপেক্টাসে তাদের প্রথম পারফরমেন্সটাও ভালো দেখায়, পরে আস্তে আস্তে সেই পারফরমেন্সগুলো কেন যেন রিয়েল পারফরমেন্স শো করে না, নাকি আসলেও পারফরমেন্স ফল করলো, এটা আমরা বুঝতে পারি না। তো এইখানে যে জিনিসটা বোঝা মানে প্রত্যেক বিনিয়োগকারীর জন্য এটা শিক্ষা নেওয়া উচিত যে আসলে আমি যে স্টকটাতে বিনিয়োগ করব, সেই স্টকটার পিছনে যে ম্যানেজমেন্টটা আছে, অর্থাৎ স্পন্সর কারা, এটা একটা আমাদের দেখা দরকার। এটা একটা ভাইটাল ইস্যু, কারণ স্পন্সরদের কারণে অনেক কোম্পানি ভালো পারফরমেন্স করলেও ডিক্লারেশনটা ভালোভাবে আসতেছে না, বিনিয়োগকারীদেরকে ডিপ্রাইভ করতেছে, এটা একটা বিষয়। আরেকটা প্রশ্ন করছিল উনি বেক্সিমকোর ব্যাপারে, এই যে ডিভিডেন্ড দিচ্ছে না। আসলে এখন তো আমাদের যেহেতু ফিনান্সিয়াল ইয়ারটা চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল ডিসেম্বর ইয়ার এন্ডিং, এখন চলে এসছে জুন, যার কারণে সবার আবার 6 মাস, কারো 6 মাস, কারো 3 মাস বেড়ে গেছে। সেই কারণে জুন ইয়ার এন্ডিংয়ের পরে এখন থেকে হয়তো তাদের ডিক্লারেশনগুলো আসবে 18 মাস পরে। এখানে একটা জিনিস বললেন, আজকে বোধহয় ওই যে বেক্সিমকোর ওদের বোর্ড মিটিংও আছে আজকে 6 তারিখ, হয়তো আজকে একটা ডিক্লারেশন আসার সম্ভাবনা আসতে পারে। স্যার আপনার কাছে আরেকটা প্রশ্ন একটু যদি যেতে চাই যে ফরেন ইনভেস্টমেন্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু গত মাসের চেয়ে 142 কোটি টাকা বেশি হয়েছে পারচেজ, এবং এটা 440 কোটি টাকায় দাঁড়িয়েছে, যেটা অগাস্ট মাসে ছিল 369 কোটি টাকা। এখন এইটার কারণটা কি? এটার কারণে বলা হচ্ছে যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের পি রেশিও যেটা, এটা 3rd লোয়েস্ট অ্যামাং সাউথ এশিয়া এবং ইস্ট এশিয়ার কিছু দেশের মধ্যে 3rd লোয়েস্ট পি রেশিওটা বাজারের, এবং ডিভিডেন্ড ইল্ডটাও বাংলাদেশে হাইয়েস্ট বলা হচ্ছে এই রিজনে। সো এই কারণে ফরেনাররা বেশ ইন্টারেস্ট শো করছেন। তার সাথে আরেকটা জিনিস বলা হচ্ছে যে ফরেন কারেন্সিটা স্টেবল পজিশনে আছে অনেক দিন ধরে, সেটা কিন্তু ফরেন ইনভেস্টররা খুব বেশিভাবে কিন্তু ওনারা দেখেন যে ফরেন কারেন্সি কোন লেভেলে আছে, এটা কি কয়েকদিন পর পর কি ফ্লাকচুয়েশন হয় কিনা, তো এইসব কারণ বলা হচ্ছে। সো আপনার কি মনে হয় যে এখন কিন্তু প্রচুর ইনকোয়ারিজও আসছে ফরেনারদের, আপনার মতামত? এটা আসলে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হলো আমরা জানি আমাদের এই পুঁজিবাজারে আমাদের স্থানীয় বিনিয়োগকারীদের থেকে বা বিদেশি বিনিয়োগকারীদেরও কিন্তু একটা ভালো ইনভলভমেন্ট থাকে, যেটা আমরা
গত কয়েক বছর ছাড়া এর আগে দেখেছি। এটা গত কয়েক বছর একটু খারাপ যাওয়ার পিছনে তো আমরা সবাই জানি যে 2010-এর যে একটা দুর্ঘটনা ওইটি আসলে ছিল। তারপর থেকে আমাদের মার্কেটটা তারা অবজার্ভ করছে এবং গত 6 বছর তারা দেখেছে যে হ্যাঁ মার্কেটের অবস্থা আস্তে আস্তে এখন একটা ভালোর দিকে যাচ্ছে। এর পিছনে তো অবশ্যই আমরা বলবো যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও বেশ কিছু রিফর্ম তারা করেছে। বাংলাদেশ ব্যাংকের একটা পজিটিভ অ্যাটিটিউডও আমরা দেখেছি এবং রাজনৈতিক যে একটা অস্থিতিশীল অবস্থা আগে ছিল সেটা কিন্তু কেটে গিয়েছে। অর্থাৎ এই সব দিক দিয়ে বিবেচনা করে তারা এখন মনে করছে যে বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগ করা যায়, লুক্রেটিভ। এটা কারণটা হচ্ছে যে আপনি আর একটা পয়েন্ট যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলে রেট অফ রিটার্নটা কিন্তু অনেক বেশি। এই আমাদের বাংলাদেশের রেট অফ রিটার্ন কিন্তু অনেক বেশি, অন্য জায়গায় 2%, 3%, 4%। তা আমাদের এখান থেকে বিনিয়োগ করলে মিনিমাম 10% তো ইজিলি পাওয়া সম্ভব। সেই সব বিষয় চিন্তা ভাবনা করে তারা দেখছে যে হ্যাঁ বাংলাদেশে বিনিয়োগ করা যেতে পারে। তবে সবচেয়ে বেশি কাজ করছে যে এখন বাজারটার স্বাভাবিক অবস্থার দিকে ফিরে আসছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতিও তারা মনে করছে যে স্টেবল আছে, এটা আপাতত অস্থিতিশীল হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছে না। এই দুইটা জিনিস মাথায় রেখেই কিন্তু এই মুহূর্তে তারা বাংলাদেশে বিনিয়োগ করার কথা চিন্তা ভাবনা করছে এবং আপনি যে তথ্য দিলেন এটা আমার কাছে মনে হয় যে এখন তারা বিনিয়োগ করছে এবং আগামীতে হয়তো তারা আরও বেশি বিনিয়োগ করবে। রাইট, আগামীতে আরও বেশি বিনিয়োগ করবে। ইতিমধ্যে প্রচুর পরিমাণে ইনকোয়ারি এসছে। আরেকটা পয়েন্ট এখানে বলা হচ্ছে যে মানি লন্ডারিং যেটা ছিল, এশিয়া প্যাসিফিক গ্রুপ মানি লন্ডারিংয়ের উপরে যেটা আছে, ওরা বলছে যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাচ করেছে মানি লন্ডারিংয়ের যে বিষয়টা। এইটাও একটা কারণ ইনভেস্টমেন্ট আসার। আরেকটা কারণ হলো যে আমাদের এসিসি বিএসইসি কিন্তু আইওস্কোতে এ ক্যাটাগরিতে চলে গেছে, স্ট্যাটাস এ ক্যাটাগরিতে চলে গেছে। এই সকল বিষয় কিন্তু একটা পজিটিভ এবং সবচাইতে বড় কথা হলো যে আমাদের দেশের অর্থনীতিটা কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আছে এবং সে কারণে কিন্তু বিনিয়োগকারীরা ইন্টারেস্ট শো করছে। যে কারণগুলো ইতিপূর্বে স্যার বলছেন বা আপনি বলেছেন, আমি এই কারণগুলোর সাথে একমত। এদের পরে কি ইম্প্যাক্ট আসবে সেটুকু আমি বলতে চাইছি। হ্যাঁ, সেটা হলো এই যে ফরেন বিনিয়োগকারীরা এখন তাদের ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে, আগ্রহগত মান্থ টু মান্থ যে আপনি হিসাবটা দিলেন, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে যে ফিগার বেড়েছে, তাতে করে বোঝা যাচ্ছে এই মেসেজটা যখন আমার সাধারণ বিনিয়োগকারী অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীদের কাছে যখন মেসেজটা থ্রো হবে, তখন তারা এটা চিন্তা করবে যে আমাদের মার্কেট আসলে এখন বিনিয়োগের জন্য উপযুক্ত সময় এবং বিনিয়োগ করা যায়। তার মানে আমার লোকাল ইনভেস্টরও এখন পার্টিসিপেশন বাড়াই দিবে, ইন্ডিভিজুয়াল লেভেলে অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টিটিউশনাল লেভেলেও পার্টিসিপেশন বাড়বে এবং সেটারই কিন্তু ধারাবাহিকতা আমরা লক্ষ্য করতেছি। কারণ আমাদের ইন্ডেক্স কিছুদিন আগে 4,500 ছিল, সে 4,500 থেকে কিন্তু 4,600 হলো কিছুদিন পরে, তারপরে এখন কিন্তু 4,700 উপরে ইন্ডেক্স লেভেল বিরাজমান। পাশাপাশি ট্রেড ভলিউম যদি আমরা দেখি, ট্রেড ভলিউম কিন্তু আমাদের সেই জানুয়ারিতে শুধু কেবল 500-র উপরে একবার উঠছে, এরপরে কিন্তু এই মাঝখানে কিন্তু কয়েক মাস কিন্তু ওই লেভেলে পৌঁছে নাই। জাস্ট এই গত কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করতেছি এবং আপনারা খেয়াল করছেন কি না, 6,681 কোটি টাকার ট্রেড ভলিউম যেটা হলো আমাদের, সেটা গত 8 মাসের মধ্যে হাইস্ট ট্রেড ভলিউম। তো সুতরাং এইগুলোও ইন্ডিকেশন দিচ্ছে যে ফরেনাররা ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে, সাধারণ বিনিয়োগকারীর আস্থা ফিরে আসতেছে, ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীর আস্থাও ফিরে আসতেছে এবং মার্কেট আস্তে আস্তে ভালোর দিকে আগাচ্ছে এবং স্টেবল হবে এবং মার্কেটে গ্রোথ আসবে। রাইট, মার্কেটে গ্রোথ আসবে। আরেকটা দিকে একটু চলে যেতে চাচ্ছি স্যার আপনার কাছে। ইনভেস্টমেন্ট যেটা সেভিং টুলস আছে, সেই সেভিং টুলসে কিন্তু ইনভেস্টমেন্ট বেশ রেকর্ড পরিমাণে বেড়ে গেছে, যেমন সঞ্চয়পত্র ইত্যাদি। সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 4,297 কোটি টাকা ছিল এবং সেটা প্রায় 62% বেড়েছে। গত বছর অগাস্টে ছিল 2,605 কোটি টাকা, এবছর অগাস্টে কিন্তু 4,297 কোটি টাকা সঞ্চয়পত্র ইত্যাদিতে। এখন নেট ইনভেস্টমেন্ট আমরা যদি দেখি তাহলে 62% বেড়েছে গত বছরের চেয়ে।
প্রশ্ন হচ্ছে যে সঞ্চয়পত্র কিন্তু পেনশনিয়াররা, রিটায়ার্ড যারা, ওনারা ইনভেস্ট করবেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই সঞ্চয়পত্রগুলা কিন্তু ছোট বিনিয়োগকারীরা ইনভেস্ট করছেন না, সব যারা মানে ওয়েলদি পিপল, যারা রিচ পিপল, ওরাই কিন্তু সঞ্চয়পত্র কিনে কিনে রাখতেছে, বিকজ ওখানে রেট অফ ইন্টারেস্ট ইজ হাই, ফিক্সড রিটার্ন সেখান থেকে ফিক্সড রেট অফ ইন্টারেস্ট ইজ কম্পারেটিভলি হাই। রাইট। আমার কথা হলো যে ডিপোজিটের উপরে আজকে যেখানে 5-6% উপরে পাওয়া যাচ্ছে না, ব্যাংক দিচ্ছে না, সেখানেও আবার আপনার ইনকাম ট্যাক্স কেটে 4.5%-এর বেশি পাওয়া যায় না। সেখানে একটা লেভেল প্লেইং ফিল্ড হওয়া উচিত, যেখানে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট এবং ব্যাংক ডিপোজিট ইন্টারেস্ট রেটটা সমানভাবে থাকে। এই প্রশ্নটা আপনার কাছে, আমরা একটা কল নিয়ে যদি ইফ ইউ অ্যালাউ মি। জি দর্শক, আপনি কে বলছেন, নামটা বলে প্রশ্নটি করুন। আমার নাম নিশাত, আমি উত্তর থেকে বলছি। জি ভাই বলেন। ডে নেটিং বিষয়ে যদি একটু ডিটেইলস বলতেন আমরা উপকৃত হতাম, ডে নেটিং টোটাল প্রোগ্রামটা সম্পর্কে। জি, ডে নেটিং এর ব্যাপারে আপনি একটু বলে দিয়েন। আরেকটা ফোন আছে দর্শক মণ্ডলী, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম আব্দুল হক। জি ভাই বলেন। আমি থেকে নীলয় সিমেন্টের জন্য 100 সিমেন্ট কিনছিলাম শেয়ার। এটা ওই যে ইয়ে করার জন্য কনভার্সন করার সময় ওই 1000 টাকায় 300 দিচ্ছে কেন? প্রশ্নটা কি বুঝতে পারছেন? আমি বুঝতে পারি না। নীলয় সিমেন্ট, জি আমি 100 শেয়ার কিনছিলাম ওই 100 টাকার দরে। জি, তখন এটা যখন কনভার্সন হয়েছে 10 টাকা শেয়ার হয়েছে, তখন এটা আমার 1000 টাকায় 300 শেয়ার দিচ্ছে কেন? 300 শেয়ার কেন দিবে? ঠিক আছে, আমরা আলোচনা করব, আপনি দেখতে থাকেন। জি না, মিনা ভাইয়ের কাছে আপনি যে প্রশ্নটি করেছেন যে ব্যাংকে ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট রেট এবং সরকারি যে সঞ্চয়পত্রে যে ইন্টারেস্ট রেট, এখন ব্যাংকের ইন্টারেস্ট রেট এত কম হওয়ার পিছনের কারণ তো অত্যন্ত স্পষ্ট। আমরা একটু আগেই বলেছি যে ব্যাংকে যে লিকুইডিটি অনেক বেশি টাকা পড়ে আছে, এখন তারা বিনিয়োগ করতে পারছে না, অর্থাৎ টাকাটা আইডেল পড়ে আছে। এদিকে যারা টাকা ডিপোজিট করেছে তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে। এখন ব্যাংক কী করবে? ব্যাংকের কাজটা হচ্ছে যে এই আমাদের কাছে টাকা নিয়ে সেই টাকাটা অন্য জায়গায় বিনিয়োগ করবে। এখন যেহেতু তারা বেশি হারে বিনিয়োগ করতে পারছে না, সেহেতু তাদেরকে এখন কম হারে তাদের ইন্টারেস্ট দিতে হচ্ছে। সুতরাং ব্যাংকের তো আবার একটা স্প্রেডের ব্যাপার আছে। আমরা জানি সেখানে 5% অর্থাৎ ডিপোজিট এবং অ্যাডভান্স অনেক হাই, এটা হওয়া উচিত না, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে অনেক হাই। অর্থাৎ সেই হিসেবে এই মুহূর্তে ব্যাংকের যে ইন্টারেস্ট রেটটা আছে, এটা আমার কাছে মনে হয় যে কম থাকার পিছনে কারণ ওইটাই, যেহেতু তারা টাকা বিনিয়োগ করতে পারছে না। আমাদের সেই প্রথম প্রশ্নেই আমরা যাই যে আসলে ব্যাংকগুলি টাকা বিনিয়োগ না করতে পারাতেই কিন্তু এই অবস্থা আসে। বিনিয়োগের পরিবেশটা আমাদের দেশে এখনো একটু স্থবিরতা রয়ে গেছে। এটা হলো একটা জিনিস। আর একটি বিষয় বোধহয় আপনি আনেননি, তা আমার মনে হয় প্রসঙ্গক্রমে নিয়ে আসি, সেটা হচ্ছে যে আরও এক ধরনের ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের দেশের এই পাবলিক লিমিটেড কোম্পানিগুলি আনতে পারে, যেটা এখন আমাদের দেশে নেই, যেমন প্রিফারেন্স শেয়ার এবং বন্ড তো এখন নেই বললেই চলে। 3টে মাত্র বন্ড আছে। একটা আছে এসিআই জিরো কুপন বন্ড, ইসলামিক ব্যাংকের একটা বন্ড আছে, ব্র্যাক ব্যাংকের একটা বন্ড আছে। কিন্তু আমাদের দেশে এখন 350-এর উপরে কোম্পানি ইনলিস্টেড, অর্থাৎ তারা শুধু ইকুইটি ক্যাপিটালের উপর কিন্তু তারা ক্যাপিটাল রেইজ করছে। অর্থাৎ এই যে একটা যেহেতু বন্ড এখানে নেই, সেহেতু কিন্তু এখন মানুষ সরকারি যে সঞ্চয়পত্রগুলি আছে সেখানে বিনিয়োগ করছে। এতে করে যে প্রবলেমটা হচ্ছে, সরকারের লস হচ্ছে। সরকারের লসটা, এই টাকা কিন্তু সরকারি লোন নিচ্ছে, অর্থাৎ সরকারের তার বিভিন্ন প্রজেক্টে টাকাগুলি ব্যবহার করছে। এখানে তাদেরকে হাই রেট অফ ইন্টারেস্টে তাদেরকে ব্যাংকের থেকে নিলে কিন্তু কম রেট, ব্যাংকের থেকে নিলে তারা কিন্তু কমে নিতে পারে, ব্যাংকের থেকেও নিচ্ছে। কিন্তু এই যে এইখানে কিন্তু একটা আমি বলবো যে একটা মিসম্যাচ রয়ে গেছে। এটা থাকতো না যদি ব্যাংকগুলি তাদের টাকাগুলি বিনিয়োগ করতে পারত। এটা হলো একটা। আর একটা হলো যে ওই যদি আমাদের কোম্পানিগুলি শুধু ইকুইটি ক্যাপিটালের উপর বেস না করে প্রিফারেন্স শেয়ার অথবা যদি বন্ড বা ডিবেঞ্চার, যেটাকে আমাদের দেশে এর আগে কিন্তু অনেক ছিল, অর্থাৎ খুব লুক্রেটিভ, যেটা স্যার একটা বন্ড যেটা আমরা সব সময় জানি যে এটা খুব লুক্রেটিভ, সেটা হলো
ওই আপনার কনভার্টেবল বন্ড এবং কনভার্টেবল বন্ডের প্রতি কিন্তু আগ্রহ অনেক বেশি বিনিয়োগকারীদের। আমরা সেই কথা বলছিলাম। জি, এবং এইটা দিয়ে একটা ডেট মার্কেটেরও সৃষ্টি হয়। আমাদের ডেট মার্কেট নাই বললেই চলে। ওইটাই আমরা বলছি। এর আগে আমি আজ থেকে 20-25 বছর আগে যদি বাংলাদেশ শেয়ার মার্কেটে 10-15টা বন্ড থাকতে পারত ছিল, এবং সেগুলি সবই কিন্তু কনভার্টেবল ছিল। বেক্সিমকো গ্রুপের কয়েকটি ছিল, ইস্টার্ন হাউজিংয়ের ছিল, বাংলাদেশ জিপারের ছিল। হ্যাঁ, কিন্তু এখন বাংলাদেশে অনেক কোম্পানি আছে। এই কোম্পানিগুলিকে আমি যেটা মনে করি, এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা ভূমিকা কিন্তু নিতে পারে। অর্থাৎ যারা এখন আইপিওতে আসছে অথবা রাইট শেয়ারের কথা বলছে অথবা যারা ক্যাপিটাল রেইজিংয়ের কথা বলছে, তাদেরকে কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলতে পারে, ভাই তোমরা আসো, তবে এর সঙ্গে তোমরা বন্ডের বিষয়টি নিয়ে আসো। অর্থাৎ বন্ড এবং শেয়ারকে যদি আমরা একসঙ্গে ট্যাগ করে আমরা ইস্যু করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে এই ইকুইটি মার্কেটের সঙ্গে বন্ড মার্কেটটা আমাদের দেশে আরও স্ট্রঙ্গার হয়ে যাবে। এটা হলে কিন্তু তখন ওই ব্যাংকের ইন্টারেস্ট রেট, সরকারি সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট এবং এই বন্ডের ইন্টারেস্ট সমন্বয় হয়ে যেত। সেখানে এত পার্থক্য কিন্তু থাকতো না। আমরা শেষ পর্যায়ে আছি, আমাদের 3 মিনিট 3.5 মিনিট বাকি আছে। আপনি এর উপরে যদি কিছু বলেন আর প্রশ্নকর্তার উত্তর। জি, এটার উপরে একটু আমি বলি। আসলে আমাদের এখানে যে জিনিসটা আমরা স্যার যে কথাটা বললেন, বন্ড মার্কেটটা আসলে আমাদের অনেক আগে ছিল, মানে টোটাল 14টা সম্ভবত ছিল ডিবেঞ্চার বা বন্ড। কিন্তু এগুলার কিছু ব্যাড রিমার্কস বলতে কি, তারা ডিক্লারেশন দিয়েছিল যে এত % করে ইন্টারেস্ট দিব ইয়ারলি, বছরে, কিন্তু সেই ইন্টারেস্টগুলা যারা এই বন্ডগুলা কিনছে, কিন্তু তারা সেই ইন্টারেস্টগুলো প্রথম পেয়েছে কিছুদিন, পরে আর পায় না। যার কারণে এই যে বন্ডের প্রতি যে বিনিয়োগকারীদের একটা অনীহা এসে গেছে, যার কারণে আর এখন ওই কোম্পানিগুলো আনতেছে না বা এসএসইউ ওই ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না। একটু বলি, কনভার্টেবল যে পয়েন্টটা উঠেছে, কনভার্টেবল বন্ড ডেফিনেটলি ভালো, কিন্তু এখন পাশাপাশি আরেকটা জিনিস চিন্তা করবে, একটা কোম্পানি যখন সে বন্ড আনলে তার সেখানে অনেকগুলো ফর্মালিটিস আছে, রেগুলেটরি ফর্মালিটিস কমপ্লাই করে তারপরে বিনিয়োগকারীকে একটা রিটার্ন দেওয়ার জন্য নিশ্চয়তা দিতে হবে। সেই ফিউচারসন কনভার্টেবল হোক আর মানে ফিউচারসন তার মানে রিডিউমেবল হোক, যেটা হোক, তাকে একটা ফিক্সড রিটার্ন দিতে হবে। সেই কোম্পানিটা যদি চিন্তা করে যে ওকে ফাইন, আমি এইখানে না এসে যদি আমি ব্যাংক থেকে এখন নিই, ব্যাংক থেকে এখন 9% পাচ্ছে, 10% পাচ্ছে, তাহলে তার সেখানে কোনো রেগুলেটরি বটলনেক্স নাই। তার এই লোনটা স্যাংশন করাইতে হয়তো কারো 15 দিন, কারো 10 দিন লাগতেছে। আর এই বন্ডটা যদি তাকে অ্যাপ্রুভাল নিতে হয়, তার রেগুলেটরি যে কমপ্লায়েন্সটা, কারোর জন্য 3 মাস, কারোর জন্য 6 মাস, এই সময়টা লাগতেছে। এটাও কিন্তু একটা টাইম ফ্যাক্টর। আর একটা হলো রেগুলেটরি কিছু অব্লিগেশন, মানে বন্ডের ক্ষেত্রে। আর একটা হলো রেট অফ ইন্টারেস্টটা যদি লুক্রেটিভ না দেওয়া হয়, কেউ বন্ডের প্রতি আগ্রহী হবে না। অল্টারনেটিভলি যেহেতু ব্যাংকে এখন অ্যাভেলেবেল ফান্ড পড়ে আছে, এখন ব্যাংকের প্রতি ওই কোম্পানিগুলা স্বল্প ইন্টারেস্টে তারা লোন নেওয়ার জন্য আগ্রহী হচ্ছে। এটার হলো এই বিষয়টা। আরেকটা ছিল আমাদেরকে খুব ছোট্ট করে যদি একজন বিনিয়োগকারী জিজ্ঞেস করেছিলেন যে ডে নেটিং যেটা আমরা বলছি, সেই জিনিসটা কি, মানে ডে নেটিং এ কি হয়, সেটা একটু ছোট্ট করে যদি বলেন। আসলে এটা আমার মনে হচ্ছে বিষয়টা একটু নেটিংটা আমাদের কিন্তু এখনই আসে চালু, ডে নেটিং। আমি ডেলি শেয়ার মানে সিকিউরিটি নেটিং, ফান্ড নেটিং দুইটাই এখন হচ্ছে। কিন্তু এখন যেটা গতকালকে যে প্রস্তাবনাটা ছিল, সেটা হলো আসলে আমাদের এই যে আগে যেটা T+2 ছিল, সেটাই সম্ভবত T+ এখন 0-তে নিয়ে আসার জন্য সে প্রস্তাবনাটা আসছে। জিনিসটা আমি একটু যদি বলি আপনার সাথে যোগ করে, সেটা হলো যে এখন যে নেটিংটা আছে সেটা হলো এ ক্যাটাগরিতে শুধু, এবং সেইটা এক ইনস্ট্রুমেন্ট কিনে সেই ইনস্ট্রুমেন্ট আবার আপনি সেল করতে পারবেন না, কিংবা সেল করলে সেই ইনস্ট্রুমেন্টই আবার একই অ্যাকাউন্টে কিনতে পারবেন না। কিন্তু ডে নেটিং আমরা যেটা বলছি সেটা হলো সাইমালটেনিয়াসলি আপনি সেল বাই করতে থাকবেন। আমার যদি সকালবেলা আমি একটা কোম্পানি কিনলাম, 8 আনা আমার লাভ হচ্ছে, 2 ঘন্টা পরে আমি সেটা বিক্রি করে দিয়ে আবার আমি আরেকটা কিনলাম। এরকম করে নেটিংটা সারাদিন আপনি রোলিংটা করতে পারবেন। এইটা হলো ডে নেটিংটা, ইন্ট্রাডে ট্রেড যেটাকে বলে।
আমি একটু শেষ আমার লাস্ট আমি একটু 1 মিনিটও নাই স্যার, আপনি লাস্ট একটা 30 সেকেন্ডে যদি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু বলতে চান। না, বিনিয়োগকারীদের উদ্দেশ্য আমার মনে হয় এই মুহূর্তে একটা বিষয় বলা উচিত, সেটা হচ্ছে এই, যেহেতু বাজারটা এখন স্বাভাবিক অবস্থায় আসছে এবং বিনিয়োগের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এখন আমাদের ওই শর্ট টার্ম, তারপরে মিডিয়াম টার্ম এবং লং টার্মের প্ল্যান করে আমাদের বিনিয়োগে আসতে হবে। তবে সে বিনিয়োগ আসার আগে অবশ্যই কোম্পানির যে ভালো দিকগুলি বিচার বিবেচনা করে বিনিয়োগ করা যেতে পারে। তবে ওই আপনার ওই রিউমার উপর ভিত্তি না করে, বিনিয়োগ না করে, আপনি বিনিয়োগ করার আগে যদি ওই এই বিষয়ে কোনো ধারণা না থাকে, যারা আপনার বিনিয়োগে পরামর্শ দিতে পারে, বিশেষ করে ব্রোকারেজ হাউস অথবা কোনো একজন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে ভালো শেয়ারে বিনিয়োগ করার জন্য আমি মনে করি রেজাল্ট ভালো পাওয়া যাবে। এখনই ভালো 30 সময়। সেকেন্ডে একদম শেষ মুহূর্তে জি, আমরা। বিনিয়োগকারীদের জন্য এইটার পাশাপাশি যেটা থাকবে সেটা হলো আসলে আমরা যেটা দেখি অতি বেশি প্রফিটের উৎসাহিত না হয়ে অল্প প্রফিটে যদি তার শেয়ারটা সে রিসাইকেল করে, অর্থাৎ 1 টাকা বা 2 টাকা অথবা 5 টাকা এই লেভেলে যদি সে তার মানে প্রফিট জেনারেটেড কন্টিনিউশন হয়, তাহলে দেখা যাচ্ছে তার মানে ট্রেডিংটাও বেশি হবে, ইভেনচুয়ালি তার প্রফিটটাও বেশি আসবে। রাইট, ইভেনচুয়ালি প্রফিটটা বেশি আসবে। দর্শক মণ্ডলী শুনলেন, আমরা অনেক বিষয় আলোচনা করলাম। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন, আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন। দর্শক মণ্ডলী, আগামী রোববার দিন একই সময় মার্কেট ওয়াচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।